মেঘ যেখানেই যায় কেউ না কেউ মেঘকে ঠিকই ফলো করে। মেঘ নিজের কাছে থাকা স্কেচের সবগুলো পিক ফোন থেকে বের করে দেখালো। শ্রাবণ এদের কাউকেই চিনে না। শ্রাবণ বুঝে উঠতে পারছে না কে আছে যে মেঘের ক্ষতি করতে চায়। যে মেঘের ক্ষতি করতে গিয়ে আজ একজন নিরপরাধ ব্যক্তিকে শাস্তি পেতে হল। কেউ তো আছেই যে আড়ালে থেকে গেম খেলছে। যেই হোক তার সামনে বলুক কেন মেঘের ক্ষতি করতে চাইছে, আর কেনই বা মেঘের ক্ষতি করতে গিয়ে আজ স্বামীর ক্ষতি করল। শ্রাবণ মেঘকে বলল, আজ থেকে বাসার বাইরে বের হতে হলে আমাকে বলবে। যেখানে যাবে আমি তোমাকে নিয়ে যাব। কোনো দরকার নেই একা একা বাইরে বের হওয়ার। কিন্তু তোমার অফিস, সেটা নিয়ে বেশি মাথা ঘামাবে না তুমি। আমার অফিস আমি সামলে নিব। এমনকি এখন থেকে তোমাকে সামলানোর দায়িত্বও আমার। এখনই বাসায় যাবে। এসো। স্বামী তো। শ্রাবণ স্বামীর পাশে বসে স্বামীর হাত ধরে স্বামীকে বলল, তোমার যদি কোনো অসুবিধা হয় আমাদের জানিও, আমি যে কোনো টাইমে এসে তোমাকে সময় দিব। রাত্রিও আমার সাথে আসবে, তবে এইভাবে একা আর আসবে না। তুমি নিজের যত্ন নিও। আন্টি আঙ্কেল তো আছেনই। তোমরা যাও, আমি এখন ঠিক আছি। হুম, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। শ্রাবণ মেঘকে নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। স্বামীর বাবা মাকে একটু সান্ত্বনা দিয়ে ইরা আর মেঘকে নিয়ে বাসার দিকে রওয়ানা দিল। পুরোটা রাস্তা ইরা শ্রাবণের মাথার পোকা ঝেড়েছে, বিভিন্নভাবে শ্রাবণকে জ্বালিয়েছে। উল্টো পাল্টা প্রশ্ন করে শ্রাবণের মাথাটাই পুরো খারাপ করে দিচ্ছে। শ্রাবণ ও কম কিসে? সেও তার কথার দ্বারা ইরাকে শাসিয়েছে। ইরার সাথেই শ্রাবণ বেশি বকবক করেছে। মেঘের সাথে কথা বলার চান্সই ইরা দেয়নি। আর দিলেই কি হবে? মেঘ মুখকানা এমনভাবে ফুলিয়ে রেখে যে শ্রাবণের উপর কত রাগ, যা দেখে শ্রাবণ ভয় আর কিছু জিজ্ঞেস করেনি। কি করবে শ্রাবণ? সে তো নিজেই প্রচুর ডিপ্রেশনে আছে। একদিকে আনিকার চলে যাওয়া, মেঘের সাথে হুটহাট এনগেজড হয়ে যাওয়া। যতবার মেঘকে কাছে টানে ততবারই কোনো না কোনোভাবে মেঘকে কষ্ট দিয়ে ফেলে। এখন আবার নতুন ঝামেলা সৃষ্টি হয়েছে। বিয়ে না হওয়া পর্যন্ত এইভাবেই মেঘকে চোখে চোখে রাখতে হবে। যে কোনো দিন মেঘের উপর এটাক করবে কেউ, এটা শ্রাবণ বেশ বুঝে নিয়েছে। কেউ না কেউ আছে যে মেঘের খুব করে ক্ষতি করতে চাইছে। 28 মেঘদের বাসার ভেতরের গেট পর্যন্ত এগিয়ে দিল শ্রাবণ। বাসার ভেতরে প্রবেশ করেনি। এখন যদি মেঘদের বাসায় উঠে তাহলে নিজের বাসায় যেতে আরও রাত হয়ে যাবে। এই জন্য আর অপেক্ষা না করে গাড়িটা ঘুরিয়ে নেয় শ্রাবণ। মেঘ গাড়ি থেকে নেমে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইরা দৌড়ে ভেতরে চলে গেলে শ্রাবণ গাড়িটা পিছন দিক থেকে হালকা সরিয়ে মেঘের কাছে আনে। তারপর মেঘকে বলল, ভেতরে যাও, রাতে ফোন করব। আজ যদি ফোন বন্ধ পাই, আমি নিজেও জানি না তার রাগ কার দিকে প্রয়োগ করব। চুপচাপ ডিনার করে মোবাইল অন করে রাখো। ঠিক 2 ঘন্টা পর আমি কল করব। হুম। ভেতরে যাও। যাচ্ছি তো। মেঘ হালকা চিৎকার কথাটা বলেই দ্রুত ভেতরে চলে যায়। শ্রাবণ মুচকি হেসে ড্রাইভ করতে করতে মেঘদের বাসার সীমানা ত্যাগ করে। মেঘ ভেতরে এসে হাতের ব্যাগটা বিছানায় ফেলেই রাগে সারা ঘর মাথায় তুলে ফেলেছে। ওর এই রাগ দেখে সবাই বোকা বনে গেল।
হুট করে এইভাবে রেগে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে রাগলো কেন এই মেয়ে? মেঘের বাবা মা দুজনই মেঘকে শান্ত করতে ব্যর্থ। ইরাকে বললে ইরা মেঘকে শান্ত করতে গেলে মেঘ ইরার উপর রাগ দেখাচ্ছে। সামনে যা পাচ্ছে তাই চুড়ে মারছে। মেঘের বাবা মা এসব দেখে একটু ভয় পেয়ে যান। ইরার থেকে জানতে চান মেঘের এইভাবে রিয়েক্ট করার কারণ কি। ইরা ঠোঁট দিয়ে বুঝালো সে কিছু জানে না। ড্রেসিং টেবিলের সামনে গিয়েই ফুলদানিটা তুলে আছাড় মারল। নিজের চুল টানতে টানতে বলল, কত বড় সাহস আমার স্বাধীনতা বন্ধ করে দিচ্ছে। কি দায়িত্ব ওনার? নিজের হবু বউয়ের প্রতি সামান্যতম কেয়ারিং নেই আর আসছেন উনি আমাকে সেভ করতে। গুষ্টি কিলাই তোমার। আমি তো একা বের হবই। দরকার পড়লে কাল থেকে নওরিনকেও সাথে নিব না, তাও তোমার মতো পাষাণকে আমার সাথে যেতে বলবো না। ইডিয়েট। মেঘের মুখে এসব শুনে সবাই উচ্চস্বরে হাসা শুরু করে। মেঘ মাথা তুলে তাকিয়ে দেখে সবাই হাসছে। ওদের হাসি মেঘের রাগ আরও বাড়িয়ে দেয়। বকবক করতে করতে ওয়াশরুমে ঢুকে পড়ে। মেঘের মা ইরার দিকে তাকিয়ে বললেন, এই ব্যাপার। শ্রাবণ নিশ্চয়ই শাসিয়েছে। আর বলো না। ভাইয়া জাস্ট এটা বলেছে, যেখানে যাবে সেখানে ভাইয়া নিজেই মেঘকে পৌঁছে দিবে। সেটা শুনেই মহারানীর এত অভিমান। শ্রাবণ পৌঁছে দিলে তো ভালোই হবে। এত কষ্ট করে রোজ রোজ আর ওর জন্য চিন্তা করতে হবে না। হ্যাঁ, ভাইয়া এটাই বলেছে। মেঘ তো ভাইয়ার সামনে ভেজা বিড়াল ছিল, বাসায় এসে এখন রাগ দেখাচ্ছে। এই রাগ কিছু সময় পর মিটে যাবে। তুই মেঘকে নিয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিতে বলছি। আচ্ছা। ইরা বিছানায় বসে বসে মেঘের জন্য অপেক্ষা করতে থাকে। কিছু সময় পর মেঘ ইরার পাশে বসে। ইরা মেঘকে দেখে হালকা কাশি দিয়ে বলল, ভাইয়া তো তোকে সেভ করার জন্যই এটা বলেছে, এর জন্য তোর এত রাগ দেখানো উচিত না। ইরা আমি চাই শ্রাবণ আমার কাছাকাছি থাকুক, কিন্তু ও আমার কাছে থেকেও বারবার আনিকার সাথে আমাকে গুলিয়ে ফেলে। তুই বল এত কষ্ট আমি সইব কি করে? ওর কি কমন সেন্স নেই? নিজের হবু বউয়ের সামনে বারবার এক্স গার্লফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ঘটনা তুলে ধরে। ও বুঝে না এতে আমার কষ্ট হয়। ভাইয়া তো চেষ্টা করছে। এখন তুই যদি এইভাবে ভাইয়াকে ইগনোর করিস তাহলে তো ভাইয়া আরো বেশি কষ্ট পাবে। ওকে ইগনোর করাই উচিত। মেঘ, এইভাবে তুই বলছিস? তাহলে ভেবে দেখ, তোর আর আনিকার মধ্যে পার্থক্যটা রইল কোথায়? মানে আনিকা নিজের স্বার্থের জন্য ভাইয়াকে কাজে লাগিয়েছে, এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। কিন্তু যে তুই ভাইয়াকে এত ভালোবাসিস, সেই তুই কিভাবে ভাইয়াকে ইগনোর করার কথা চিন্তা করিস? আমি কি করব ইরা? আজ ভাইয়ার সাথে কথা বল, এইভাবে রাগ দেখিয়ে আর কষ্ট দিস না। ভাইয়া এমনিতেই ডিপ্রেশনে আছে। তোর উচিত এই সময় ভাইয়ার পাশে থাকা, ভাইয়ার একাকিত্বের সঙ্গী হওয়া। তুই ছাড়া এখন আর ভাইয়াকে কেউ বুঝবে না মেঘ। আমি চেষ্টা করব। এখন খেতে যাব। বড়মা খাবার নিয়ে অপেক্ষা করছে। চল। মেঘ, ইরা দুজনেই একসাথে নিচে গেল। চুপচাপ খাবার শেষ করল মেঘ। কোনো কথাই বলেনি। কিছু বললেই এখন সবাই হাসাহাসি করবে এটা মেঘ বেশ বুঝতে পারছে। তাই লক্ষ্মী মেয়ের মতো খাওয়া দাওয়া শেষ করল। খাবার শেষে ইরা আর মেঘ একসাথে ঘুমানোর প্রস্তুতি নিল।
মেঘ ফোন হাতে নিয়ে বারবার চেক করছে। অপেক্ষা করছে কারো কলের। অপেক্ষা করছে কারো মিষ্টি কণ্ঠে কিছু শোনার। অপেক্ষা করছে শ্রাবণের জন্য। মেঘের এমন কাণ্ড দেখে ইরা মুখ টিপে হাসছে। ইরা মেঘকে বলল, অপেক্ষা না করে তুই নিজেই ফোন করে নে। আমি মোটেও অপেক্ষা করছি না। তাই তাহলে বারবার ফোনের দিকে তাকিয়ে কি দেখছিস? আমি তো টাইম দেখছিলাম। এত বড় ঘণ্টাওয়ালা ঘড়ি রুমে থাকতে তোর মোবাইলের টাইম খোঁজা লাগে? বাহ, বেশ অবাক হলাম। অবাক হওয়ার কি আছে? আমার যেখানে টাইম দেখতে মন চাইবে আমি সেখানেই দেখব, হোক সেটা ঘড়ি কিংবা মোবাইল। আজ্ঞে মহারানী, আপনার ইচ্ছা। আমি ঘুমালাম, গুড নাইট। হুহ। ইরা অন্য পাশে মুখ ফিরিয়ে ঘুমোতে গেল। মেঘ ফোনের দিকে আবার সময়ের দিকে তাকায়। রাত প্রায় 11টা। এতক্ষণে শ্রাবণের ফ্রি হয়ে যাওয়ার কথা। তাহলে এখনো ফোন করছে না কেন? 2 ঘন্টা পর ফোন করার কথা অথচ 3 ঘন্টা পেরিয়ে গেছে, শ্রাবণ এখনো ফোন করেনি। মেঘ সময় গুনতে গুনতে শ্রাবণের নাম্বারে ডায়াল করল। ঠিক একই সময়ে শ্রাবণও মেঘের নাম্বারে ডায়াল করে। উভয় দিক থেকে সংঘর্ষ হওয়ার দুজনের নাম্বারই দুজন ওয়েটিংয়ে পেল। ফোন কেটে আবার ডায়াল করলে আবারও একই বিপত্তি। মেঘ রাগে এইবার ফোনটাই হাত থেকে রেখে দেয়। 5 মিনিট পর বেজে উঠে মেঘের ফোন। মেঘ ফোন হাতে নিয়ে দেখে শ্রাবণের নাম্বার। তাড়াতাড়ি রিসিভ করে শ্রাবণকে বলল, কার সাথে কথা বলছিলে? আমি। আগে এটা বলো, তুমি কার সাথে কথা বলছিলে? আমি তো কারো সাথেই কথা বলিনি, 5 মিনিট আগে তোমার নাম্বারে ডায়াল করে ওয়েটিংয়ে পেলাম। আমিও তাই পেয়েছি, ভাবলাম হয়তো কারো সাথে কথা বলছো। আমিও তাই ভেবেছি, তার মানে আমরা একই সময়ে দুজন দুজনকে ফোনে ট্রাই করছিলাম। দেখেছ কত মিল আমাদের। হুহ, রাগ কমেছে। কিসের রাগ? ওমা, কাল রাতে ফোন বন্ধ করে দিলে। আজ সারাদিন কোনো খোঁজ নেই। রেগে না থাকলে কেউ কারো সাথে এমন ব্যবহার করে। রাগ করব কেন? আমি তো এমনি ফোন বন্ধ করে রেখেছিলাম। এমনি এমনি নাকি আনিকার জন্য? প্লিজ রাত্রি আমাকে কিছুদিন সময় দাও, আমি তো চেষ্টা করছি আনিকাকে ভুলতে। থাক, আর মনের উপর জোর কাটানোর দরকার নেই। যেদিন আপনা আপনি আনিকাকে ভুলতে পারবে সেদিনই আমার জন্য টান জন্মাবে, তার আগে নয়। আমি জোর কাটাচ্ছি না। আমি জানি, বাদ দাও। আমি এসব নিয়ে ভাবছি না। আমি অন্য একটা ব্যাপার নিয়ে টেনশনে আছি। কি ব্যাপারে? আজ স্বামীর উপর কারা অ্যাটাক করল? কে আছে যে আমার ক্ষতি করতে গিয়ে আজ স্বামীকে এত বড় বিপদে ঠেলে দিল? এসব ভেবো না। আমি খুঁজে বের করার চেষ্টা করছি। আগে এটা বলো, তোমার শত্রু কারা কারা? আমার কোনো শত্রু নেই, কারণ আমি শিওর আমি জেনে শুনে কারো ক্ষতি করিনি। জেনে শুনে করনি, কিন্তু গোপনে? গোপনে কার ক্ষতি করেছি আমি? ভেবে দেখো, যদি কোনো উত্তর পাও আমাকে বলো, আমি সেই অনুযায়ী এগিয়ে যাব। কোনো ক্লু না পেলে কিভাবে বুঝবো কে তোমার ক্ষতি চায়? হুম। শ্রাবণ আর মেঘ রাত জেগে অনেক খুনসুটি করেছে। মেঘ হাসি ঠাট্টার মাঝে শ্রাবণকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে, যাতে শ্রাবণ সবসময় হাসির মাঝে ডুবে থেকে আনিকার দেওয়া কষ্ট ভুলতে সক্ষম হয়।
সারারাত কাটে অসাধারণ একটা অনুভূতিকে সঙ্গী করে। 29 সকালবেলা নাশতা করেই মেঘ নওরিনকে ফোন করে বের হয় হাসপাতালে যাবে বলে। হঠাৎ মনে পড়ে শ্রাবণের বলা কথাগুলো। সাথে সাথে শ্রাবণকে ফোন করে মেঘ। শ্রাবণ অফিসে যাওয়ার পথে মেঘকে এসে পিক করে নেয়। তারপর মেঘকে হাসপাতালে রেখে নিজে চলে যায় অফিসের কাজে। মেঘ হাসপাতালে গিয়ে আদনান আর নওরিনকে একসাথে দেখে বেশ অবাক হয়। সামির পাশে সামির মা বসে আছেন। নওরিন আর আদনান সামির সাথে গল্প করছে। সামি আগের থেকে মোটামুটি একটু সুস্থ। মাথার ব্যান্ডেজ খুলে কাটা জায়গায় অল্প মলম লাগিয়ে দিয়েছে। পেটে এখনো সেলাই। মেঘ কেবিনে ঢুকতেই নওরিন মেঘের কাছে যায়। মেঘ আদনানকে দেখে বলল, আদনান ভাই আপনি এখানে? হ্যাঁ, আসতেই হলো। আপনার বান্ধবী ফোন করে বলল সামির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সামিকে দেখাটা প্রয়োজন মনে করে চলে এলাম। ওহ, আমি আরও ভাবলাম দুজনে মনে হয় একসাথে এসেছ। না, নওরিন আগেই এসেছে। আমি পরে এসেছি। মেঘ সামির কাছে এগিয়ে যায়। সামির মাকে সালাম করে সামির শরীরের কথা জানতে চাইছে। ডক্টর আরও 1 সপ্তাহ রেস্ট নিতে বলেছেন। সেলাই কাটার পরে ডিসচার্জ করা হবে। এই 1 সপ্তাহ সামিকে হাসপাতালেই থাকতে হবে। সামির 1 সপ্তাহ এখানে থাকা নিয়ে বেশ আপত্তি। মানতেই চায় না সে অসুস্থ। তার এখানে থাকলে আর্টের অসুবিধা হবে। আর বেশিদিন নেই জেলা কম্পিটিশনের। এইভাবে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকলে কিভাবে কম্পিটিশনে অ্যাটেন্ড করবে? মেঘ, নওরিন, আদনান সবাই মিলে সামিকে বুঝালে সামি 1 সপ্তাহ এখানে থাকতে রাজি হয়। নয়তো সামিকে বুঝানো খুব মুশকিল ছিল। সামির সাথে অনেকক্ষণ আড্ডা দিয়ে মেঘ হাসপাতাল থেকে বেরিয়ে পড়ে। এই টাইমে শ্রাবণ মিটিংয়ে আছে। ফোন করে ডিস্টার্ব করা যাবে না। নওরিন আর আদনান অনেক আগেই চলে গেছে। মেঘ একটু দেরিতেই হাসপাতাল থেকে বেরিয়েছে। শ্রাবণের জরুরি মিটিং দেখে মেঘ আর শ্রাবণকে ডিস্টার্ব করেনি। একাই বাসায় আসার পথে রওয়ানা দেয়। হাসপাতালের নিচের রাস্তার মাঝে দাঁড়িয়ে মেঘ গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু কোনো গাড়ির থামছে না দেখে মেঘ এদিক সেদিক হাঁটাহাঁটি করছে সময় পার করার জন্য। মেঘ একটা রিকশা থামিয়ে সেটাতে উঠে বাসায় আসার জন্য। একটা সময় কালো রঙের একটা গাড়ি মেঘের রিকশা ক্রস করে যায়। ভেতর থেকে কেউ একজন মাথা বের করে মেঘকে ওয়ার্নিং দেয়। মেঘ বেশ অবাক হয়। চেহারাটা ভালো করে দেখতে পায়নি কারণ একটা নোহা গাড়ির গতির সাথে রিকশার গতি সামান্য। এক নিমিষেই চেহারাটা আড়াল হয়ে যায়। মেঘ মনেমনে ভাবল কোনো ক্ষতি না করে সোজা ওয়ার্নিং দিল। পিছনে তাকাতেই পুলিশের সাইরেন দেওয়া গাড়ি দেখতে পেয়ে মেঘ শিওর হয় পুলিশের জন্যই আজ শুধু ওয়ার্নিং দিল। নয়তো এক্ষুনি বিপদ হয়ে যেত। ভয় ভয় মেঘ রিকশা চালককে রিকশা সাবধানে চালাতে বলে। কয়েক মিনিট পর বাসার সামনে এসে তাড়াতাড়ি রিকশার ভাড়া মিটিয়ে দ্রুত বাসার গেইটের ভেতরে ঢুকে মেঘ। দীর্ঘশ্বাস ছেড়ে বুকে হাত দেয় মেঘ। এখনো বুকটা ধড়ফড় করছে। মনে হচ্ছে কেউ মেঘের ভেতর থেকে প্রাণটা কেড়ে নিতে এসেছে। মেঘ দ্রুত বাসার ভেতরে যায়। রুমে গিয়ে হাঁটাহাঁটি করছে আর ভাবছে এরা কারা, কেনই বা আমাকে এইভাবে ফলো করছে। মেঘের মাথায় টেনশন ঢুকে যায়। না পারছে একটু রেস্ট নিতে, না পারছে কারো সাথে শেয়ার করতে।
এই মুহূর্তে শ্রাবণকে এসব বলা যাবে না। শ্রাবণ জানলেই রেগে যাবে। রুমে বসে মেঘ চিন্তা করছিল এর থেকে বাঁচার উপায় কি। ঠিক সেই সময় ইরা ভেতরে ঢুকে। ইরা মেঘকে দেখেই বুঝতে পারে মেঘ কিছু একটা নিয়ে বেশ চিন্তিত। চিন্তার ভাবটা মেঘের চেহারায় স্পষ্ট ভেসে আছে। ইরা মেঘের পাশে বসে জিজ্ঞেস করল, কি হয়েছে মেঘ, বসে বসে কি ভাবিস? কই কিছু না। তুই কখন এলি? এই তো ধরা খেয়ে গেলি। আমি কখন আসলাম সেটা যদি বলতে নাই পারিস তাহলে লুকাচ্ছিস কেন? তুই কি চিন্তা করছিস? বল আমায়, সলিউশন দেওয়ার চেষ্টা করব। কি করব ইরা? বাসা থেকে তো মনে হচ্ছে আর আমি বের হতেই পারবো না। কেন? আজও কেউ আমার ওয়ার্নিং দিয়েছে। মনে হচ্ছে আমি তার খুব বড় শত্রু। আমাকে মেরে ফেলাই একমাত্র কাজ। শ্রাবণ ভাইয়া জানে না। প্লিজ ওকে কিছু জানাস না বোন। জানতে পারলে আমাকে বকবে। আচ্ছা বলবো না। কিন্তু এখন তুই রোজ ভার্সিটি যাবি কিভাবে? আমি জানি না ইরা। সামনে কম্পিটিশন, এরপর ফাইনাল এক্সাম। আমি কি করব কিছুই মাথায় আসছে না। চিন্তা করিস না। দেখি আমি কিছু করতে পারি কি না। তুই কি করবি? দেখি চেষ্টা করে তোকে বাঁচাতে পারি কি না। তুই শ্রাবণ ভাইয়ার আমানত। তোকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। বিয়ের পর শ্রাবণ ভাইয়ার। বিয়ে না হওয়া পর্যন্ত আমরাই তোর খেয়াল রাখব, তোকে প্রোটেক্ট করব। হুম। একটু রেস্ট নে, আমি আসছি। ইরা মেঘের রুম থেকে বেরিয়ে মেঘের বাবা মায়ের সাথে কথা বলতে যায়। মেঘের বিপদের আশঙ্কার কথা আর চেপে রাখতে পারে না ইরা। সব বলে দেয় মেঘের বাবা মাকে। সব শুনে ওনারা একটা সিদ্ধান্ত নেন। যেভাবে হোক মেঘকে সেফ রাখতেই হবে। 30 নওরিন রুমে বসে কফি খেতে খেতে ফেসবুকিং করছিল। ফোন আসতেই নওরিনের হাত কেঁপে উঠে। নওরিন ফোন রিসিভ করে বলল, কি ব্যাপার, কি মনে করে আজ আমাকে কল করলেন? আমি কি তোমার খোঁজ নিতে পারি না? পারো, আমার খোঁজ দিচ্ছি। আমি কফি খাচ্ছি, টিভি দেখছি, আদনান কবিরের সাথে কথা বলছি, সব মিলিয়ে আমি ভালো আছি। আর কিছু? আমি কেমন আছি জিজ্ঞেস করলে না? আমি তো আজকেই হাসপাতালে দেখলাম আপনি দিব্যি সুস্থ আছেন। তাহলে আর অজানা রইল কোথায়? বাহ, এত লজিক। হুম। একটা কথা বলবো। বলেন। আমাকে কি খুব দূরের মনে হয়? কেন? আপনি করে সম্বোধন করো। এতদিনে কি আমাদের মধ্যে দূরত্বের দেয়াল কাটেনি? কি বলতে চান? আমাদের মধ্যে দূরত্ব মানে আমরা কাছের ছিলাম কখন? ছিলাম না, তবে হতে তো পারি। মানে মানে কাল দেখা করতে আসলে সব বলবো। আমার জানার দরকার নেই। তোমার নেই, তবে আমার দরকার আছে। তাই তোমাকে আসতেই হবে। না আসলে আর কোনোদিন আমি তোমার মুখোমুখি হব না। কি? হ্যাঁ, বাই, ভালো থেকো। শুনুন। আদনান কিছু না শুনেই ফোন কেটে নেয়। নওরিন ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে হাসতে থাকে। মনেমনে নিজেকে একটু বকা দিল আদনানকে এইভাবে রাগিয়ে দেওয়ার জন্য। আদনানকে রাগাতে নওরিনের বেশ ভালো লাগে। তাই ইচ্ছে করেই আদনানকে রাগিয়ে দিল। রাতে মেঘ বাবা মায়ের সাথে ডিনার করছে।
ঠিক তখনই মেঘের বাবা মা দুজনই মেঘকে বিয়ের ব্যাপারে তাগিদ দিলেন। এমনকি এটাও বললেন সবরকম প্রিপারেশন নিয়ে রাখতে, পরের সপ্তাহেই বিয়ে। মেঘ বাবা মায়ের মুখে এমন কথা শুনে ফ্যালফ্যাল করে ইরার দিকে তাকায়। ইরা মেঘের দিকে দৃষ্টি না দিয়ে নিজের খাবারের দিকে মনোযোগ দিল। ইরার এমন কাণ্ড মেঘ ঠিকই বুঝে নিল। গণ্ডগোলটা যে ইরাই পাকিয়েছে সেটা মেঘ মুহূর্তেই বুঝে নিল। মেঘ বাবা মাকে বলল, বাবা আর কিছুদিন পর কম্পিটিশন, এক্ষুনি বিয়ে ঠিক না করলেই কি নয়? এই বিয়ের তারিখটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা শ্রাবণের সিদ্ধান্ত। কি? শ্রাবণ? হ্যাঁ শ্রাবণ, আমি চাই তুই এই কদিন বিয়ের শপিং নিয়ে ব্যস্ত থাকবি, আর সবসময় তোর সিকিউরিটি হিসেবে দুজনে তোর সাথে থাকবে। মানে কি? স্বামী সুস্থ হলে বিয়েতে অ্যাটেন্ড করবে, ইরা আর শ্রাবণ এই কদিন তোকে দেখে শুনে বাইরে নিয়ে যাবে। তোমরা কি টর্চার শুরু করলে? তোকে সেফ রাখার আর কোনো উপায় নেই মেঘ। বাঁচতে হলে এই উপায়টা মেনে নিতেই হবে তোকে। শ্রাবণের তো ব্যস্ততা থাকবে বাবা, ওর সব ব্যস্ততা এখন শুধু তোকে ঘিরে। কেন এমন করছো তোমরা? দেখ মেঘ, কে তোকে ফলো করে আমরা জানি না, কে তোকে মারতে চায় তাও জানি না, কিন্তু আমরা বাবা মা হয়ে তোর বিপদ কিভাবে চোখের সামনে দেখব বলতে পারিস? তোকে বাঁচাতে আমরা যে কোনো পথ অবলম্বন করতে রাজি। আমরা তো বাবা মা, তোকে এইভাবে হয়রানিতে দেখতে আর ভালো লাগে না রে মা। শুধু তুই বেঁচে থাক, ভালো থাক, এইটাই আমরা দোয়া করি। বাবা। মেঘ চেয়ার থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। মেঘের কান্না দেখে মেঘের বাবা মেঘকে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন। মেঘ খাবার শেষ করে রুমে আসে। ইরা মেঘের পাশে বিছানা গুছিয়ে শুয়ে পড়তে যায়। 31। তখন মেঘ ইরাকে বলল, তুই বাবা মাকে সব বলে দিয়েছিস। আমার কোনো উপায় ছিল মা মেঘ, কিন্তু ইরা এতে সবাই চিন্তায় পড়ে যাবে। আমি চাইনি কারো চিন্তার কারণ হতে। কি ভাবিস তুই? তুই চিন্তা না দিলে বাবা মায়ের চিন্তা হয় না, তাই তো? মেঘেরা বাবা মা, এই বাবা মায়ের জন্য তুই আজ পৃথিবীতে এসেছিস। এদের জন্য তুই আজ পৃথিবীর বুকে সুখের নিঃশ্বাস ফেলছিস। তুই কি ভাবিস তুই না বললে তোর বাবা মা তোর জন্য চিন্তা করবে না? মেঘ বাবা মা এমনই মানুষ, যারা সন্তানের বিপদ আগে থেকে টের পেয়ে যায়। যারা বুঝে নেয় তাদের সন্তানের কোনো বিপদ আসতে চলেছে। সন্তানের মুখের হাসি কান্নার প্রত্যেকটা কারণ তারা বুঝে নেয় অতি তাড়াতাড়ি। যে বাবা মা সন্তানের সুখের জন্য নিজের সুখ বিসর্জন দিতে দুবার ভাবেন না, তারা তাদের মেয়ের এত বড় বিপদের কথা জেনে কিভাবে চুপ করে থাকবে মেঘ? বলতে পারিস তুই? আমি বুঝতে পারছি ইরা, কিন্তু আমার জন্য সবাই এত টেনশন কেন করবে? আমি চাই না কারো টেনশনের কারণ হতে। তুই কি মানুষ মেঘ? তোর জন্য কারা ভাববে এটা বুঝিস না তুই? মেঘ, যারা তোদের আপনজন তারাই তোকে নিয়ে ভাববে। বাকি রইল শ্রাবণ ভাইয়ার কথা। মেঘ, শ্রাবণ ভাইয়া তোকে ভালোবাসে না সত্যি, কিন্তু তুই কি এটা জানিস তুই ভাইয়ার বেঁচে থাকার অবলম্বন? তুই কি এটা জানিস তোকে নিয়ে বাঁচার জন্য ভাইয়া আনিকার দেওয়া কষ্ট ভুলার আপ্রাণ চেষ্টা করছে? ভাইয়ার ভেতরের চাপা কষ্টটা তুই কি কোনোদিনও বুঝবি না মেঘ? এইভাবে সুখী থাকা যায় না মেঘ। কাউকে সুখী রাখতে না পারলে নিজেকে সুখী রেখে সেই সুখের স্বাদ অনুভব করা কঠিন হয়ে পড়ে। একবার ভাইয়াকে বুঝার চেষ্টা কর, হয়তো পারবে এই মানুষটা তার ভেতরের যন্ত্রণাকে ভুলে যেতে।
সবই ঠিক আছে ইরা, কিন্তু কোনো কিন্তু নয়। যে আড়ালে তোর ক্ষতি করতে চাইছে সে একদিন সবার সামনে আসবেই। হুম। মেঘ মাথা নাড়িয়ে চুপ করে বালিশে মাথা রাখে। ঘুম আসছে না মেঘের চোখে, বারবার মন বলছে খারাপ কিছু একটা ঘটবেই, আর তা খুব শীঘ্রই। কেন যেন বুকের ভেতরটা কেঁপে উঠে মেঘের। একেই তো মিথ্যে পরিচয় শ্রাবণের জীবনে প্রবেশ করছে। মেঘ জানে না এই মিথ্যে পরিচয় কতদিন মেঘের কাছে শ্রাবণকে রাখবে। কেন যেন মেঘের মনে সন্দেহ হচ্ছে, এমন মনে হচ্ছে যেন শ্রাবণ সব জেনে গেছে। যদি শ্রাবণ সব জেনে যায় তাহলে তো দূরে সরে যাবে। মেঘ এসব ভাবতে ভাবতেই চোখ বন্ধ করে। 32। পরের দিন বিকেলবেলা আদনান কৃষ্ণচূড়া গাছটার নিচে রাখা ব্রেঞ্চটাতে বসে অপেক্ষা করছে নওরিনের জন্য। নওরিন আর্ট শেষ করে বাসায় যাওয়ার পথে রওনা দেয়। রিকশায় উঠে ফোন বের করে। আদনানের নাম্বার থেকে একটা মেসেজ লেখা দেখে নওরিনের চোখ চড়পগাছ। তাড়াতাড়ি রিকশা ঘুরিয়ে কলেজ ক্যাম্পাসের পিছনের সেই কৃষ্ণচূড়া গাছটার কাছে যায়। নওরিন সেখানে গিয়ে বেশ অবাক হয়, আশেপাশে কেউই নেই। তাহলে আদনান যে বলল আজ দেখা করতে, আদনানের মেসেজটাও কি মিথ্যে? কোথায় আদনান? নওরিন চারিদিকে তাকিয়ে হতাশ হয়। আদনানের কোনো চিহ্ন কোথাও নেই। চোখের কোণে জল জমে যায় নওরিনের। চোখের জল মুছে অভিমান নিয়ে নওরিন ফিরে আসতে যায় ব্রেঞ্চের সামনে থেকে। পিছু ঘুরতেই থমকে দাঁড়ায় নওরিন। অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে নওরিনের। আদনানকে এইভাবে বসে থাকতে দেখে নওরিন চুপ করে দাঁড়িয়ে থাকে। আদনান এক হাঁটু নিচে গেড়ে ডানহাত বুকে রাখে। চোখ বন্ধ করে নওরিনকে উদ্দেশ্য করে বলতে লাগল, আমি সারা জীবন তোমার ভালোবাসায় মায় নিজেকে ডুবাতে চাই। অনুভব করতে চাই তোমাকে। তোমার প্রতিটা স্পর্শের নতুন নতুন অনুভূতি দিয়ে জাগাতে চাই আমার মনের রাজ্য। এক বিন্দুও মিথ্যে নয় নওরিন, সবটাই সত্যি বলছি। তুমি চাইলে আমি হতে পারি তোমার মায়ের সেই ঘরজামাই, যাকে পেলে তুমি সারা জীবন তোমার বাবা মায়ের কাছে নিজের খুশিমতো কাটাতে পারো। সাথে আমাকেও রাখতে পারো যদি তোমার মন আমার ডাক সায় দেয়। আর যদি আমাকে গ্রহণ করতে তোমার অনিচ্ছা থাকে তাহলে আমি কথা দিচ্ছি, আজ এইখানে এই মুহূর্তে হচ্ছে তোমার আর আমার শেষ দেখা। নওরিন কি বলবে ভেবে পাচ্ছে না। চুপচাপ দাঁড়িয়ে মায়াভরা চোখে আদনানের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ নওরিনের কোনো সাড়া পেল না আদনান। চোখ তুলে তাকিয়ে দেখে নওরিনের চোখ থেকে ফোঁটা ফোঁটা অশ্রুকণা ঝরে পড়ছে। আদনান বেশ অবাক হয় নওরিনের কান্না দেখে। সোজা হয়ে দাঁড়িয়ে নওরিনকে বলল, আমার কথায় হার্ট হলে আম সরি নওরিন। তবে এটাই সত্যি যে আমি তোমাকে। আদনান আর কিছু বলে না, চুপচাপ নওরিনের পাশ থেকে সরে দাঁড়ায়। নওরিন আদনানের এমন অবস্থা দেখে বুঝতে পারে নওরিনের চোখের জলে আদনান উল্টো ভাবছে, তাই এইভাবে বলেছে। নওরিন আদনানকে স্বাভাবিক করতে বলল, এসব নিয়ে মজা না করলেই হতো, আমার সুন্দর ইচ্ছেটাকে এইভাবে হাসি ঠাট্টা ভেবে মজা নিলেন। আমি তো মজা করছি না নওরিন, আমি সত্যি বলছি। আমি জীবনে এত মেয়ে দেখেছি কিন্তু কাউকে নিয়ে এতটা ভাবিনি যতটা ভেবেছি এই কদিনে তোমাকে নিয়ে। আমার কথায় বিশ্বাস না হলে শ্রাবণকে জিজ্ঞেস করে দেখতে পারো। এই কদিনে সব ফিলিংস আমি শ্রাবণের সাথে শেয়ার করেছি। শ্রাবণ নিজেই আমাকে বলেছে
সময় থাকতে তোমাকে যেন সত্যিটা জানাই। যদি দেরি হয়ে যায় তাহলে কষ্ট অনিবার্য। ওহ, প্লিজ নওরিন, একবার আমার অনুভূতিটাকে বোঝার চেষ্টা করো। পারবো না। সত্যি পারবে না। সত্যি পারবো না। আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে। থাকবেই বা কিভাবে? আমার অনুভূতিগুলো যে শুধু আমারই ছিল, তোমার ছিল না। আসছি। আদনান নিজের কথাটুকু বলে চলে যেতে লাগল। নওরিন কি করবে ভেবে পাচ্ছে না। ফাজলামি করতে গিয়ে এইভাবে আদনানকে হার্ট করে ফেলবে নওরিন সেটা বুঝতে পারেনি। নওরিন আদনানকে ডাকলে আদনান আর সাড়া দেয় না। পিছু ঘুরে তাকানোর কোনো প্রয়োজন মনে করছে না আদনান। তাই সোজা গাড়িতে উঠে বাসার দিকে এগিয়ে যায়। নওরিন বোকার মতো ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। নিজের বোকামির জন্য নিজেই নিজেকে দোষ দিচ্ছে। আদনান যে রাগ করেছে তা নয়, বরং খুব বেশি কষ্ট পেয়েছে। নওরিন নিজেও জানে না কেন এমন করল, অথচ নিজেই আদনানের প্রেমে প্রথম দিকে হাবুডুবু খাচ্ছিল। আজ আদনানকে এত কাছে পেয়ে সত্যিটা না বলে মিথ্যে বলে এইভাবে কষ্ট দিল। নওরিন নিজের ফোন বের করে আদনানের নাম্বারে ডায়াল করল, কিন্তু আফসোস আদনানের নাম্বার ততক্ষণে বন্ধ হয়ে যায়। বারবার ট্রাই করার পরেও নওরিন ব্যর্থ হয়ে বাড়ির দিকে রওয়ানা দেয়। ৩৩। ইরা রুমে বসে বসে মেঘের সাথে দুষ্টামি করছিল। ঠিক সেই সময়ই নওরিন মেঘকে ফোন করে আদনানের সাথে ঘটে যাওয়া সব কাণ্ডকারখানার কথা জানায়। সব শুনে মেঘ ইরাকে ইচ্ছেমতো বকতে থাকে। নওরিনের এমন বোকামি মেঘ কিছুতেই মানতে পারল না। নওরিনের ন্যাকা কান্না মেঘের রাগ আরও বাড়িয়ে দিল। মেঘ নওরিনকে সামলে ফোন রেখে শ্রাবণের নাম্বারে ফোন দিল। শ্রাবণ তখন আদনানকে বুঝাতে ব্যস্ত। আদনান কোনো উপায় না পেয়ে সব কথা শ্রাবণকে জানাল। শ্রাবণের থেকে সলিউশন নেওয়ার জন্যই মূলত আদনানের এখানে আসা। মেঘ ফোন করেছে দেখে শ্রাবণ বেশ অবাক হয়। ঘণ্টাখানেক আগেই মেঘের সাথে কথা বলেছে শ্রাবণ। এক্ষুনি আবার কি দরকার পড়ল যে মেঘ ঘণ্টা পার হতে না হতে ফোন করল? শ্রাবণ ফোন তুলে মেঘকে বলল, কি ম্যাডাম, মন খারাপ? সবসময়ই কি মন খারাপ থাকে? তোমার মন কখন কি করে তুমি নিজেও জানো না। একটা সাহায্য করবে? তুমি বললে শ্রাবণ এক্ষুনি করবে, বলো কি করতে হবে? আদনান ভাইয়া কোথায়? কেন? মেঘ শ্রাবণকে নওরিনের করা সব বোকামির কথা বলে। সব শুনে শ্রাবণ খিলখিল করে হাসছে। শ্রাবণের হাসি দেখে আদনান রাগে ফুলে বম হয়ে যাচ্ছে। একেই তো আদনান কষ্টে মরছে আর শ্রাবণ নিজের হবু বউয়ের সাথে রোমাঞ্চ নিয়ে ব্যস্ত আছে। কোথায় এই বন্ধুটাকে হেল্প করবে তা না, এখন সে বউয়ের সাথে প্রেম করতে ব্যস্ত। শ্রাবণের এমন কাণ্ড দেখে আদনান রাগে জ্বলছে। বেচারা পারুর শোকে দেবদাস হয়ে আছে শ্রাবণ, সেদিকে লক্ষ্য না দিয়ে নিজের হবু বউয়ের সাথে মজা করতে ব্যস্ত। শ্রাবণ মেঘের মুখ থেকে সব শুনে মেঘকে একটা সান্ত্বনা দিয়ে ফোন কেটে দেয়। ফোন কেটে আদনানের সাথে সব কথা শেয়ার করে। আদনান সব শুনে মাথার চুল টানতে থাকে। রাগে শ্রাবণকে বলল, এমন ফাজলামি করে কেউ? আমিও দেখাবো মজা। কি করবি তুই? দেখ না কি করি। শুধু অপেক্ষা কর। কি প্ল্যান তোর সেটা তো বল। কোনো প্লেন নেই, তবে প্লেন সাজাতে কতক্ষণ? এবার ওর জালেই আমি ওকে ফাঁসাবো। যা করবি ভেবে করিস, মেয়েরা একটু বেশিই দুর্বল। তুই মেয়েদের ব্যাপারে এত কিছু বুঝে নিস কিভাবে?
আনিকা যাওয়ার পর যতটা কষ্ট পেয়েছি এই কদিন রাত্রিকে হার্ট করে তার থেকে বেশি কষ্ট পাচ্ছি। আমি নিজের অজান্তেই রাত্রিকে কষ্ট দিচ্ছি। আদনান, আপোসেট হবি না। চেষ্টা কর সব অতীত মুছে ফেলার। চেষ্টা তো করছি, কিন্তু সফল হচ্ছি না। মন থেকে ট্রাই কর, পারবি। আদনান শ্রাবণের সাথে আরও কিছু সময় আড্ডা দিয়ে বাসায় ফিরে যায়। শ্রাবণ ফোন নিয়ে ঘাটাঘাটি করছে। একটা সময় আনিকার একটা ছবির দিকে চোখ পড়তেই থমকে যায় শ্রাবণ। আনিকার সেই মিষ্টি হাসি, যে হাসির মাঝে একসময় হারিয়েছিল শ্রাবণ। এখন সে হাসিটা কেবলই ছলনার মনে হচ্ছে। মনের অজান্তেই আনিকার নাম্বারে ডায়াল করল শ্রাবণ। কিন্তু আনিকার সেই বন্ধ সিম আর ওপেন হয় না। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ সব জায়গায়ই শ্রাবণ ব্লকলিস্টে। সবগুলো রাস্তা বন্ধ দেখে শ্রাবণ হতাশার নিঃশ্বাস ফেলে। ব্যর্থ হল শ্রাবণের এতদিনের ভালোবাসা। শ্রাবণের এত মূল্যবান ভালোবাসা আর নিষ্পাপ মনটাকে এইভাবে শাস্তি দিল আনিকা। এটা ভাবতেই শ্রাবণ কান্নায় ভেঙে পড়ে। কষ্টে বুক ফাটে শ্রাবণের। যখন আনিকার অবহেলার কাছে মেঘের মায়াবী মুখটা ভেসে উঠে তখন শ্রাবণের কেবল এটাই মনে হয়, মেঘের নিষ্পাপ মনের ভালোবাসাকে কষ্ট দিচ্ছে। মনে মনে প্রতিজ্ঞা করল, আর না। অনেক দিয়েছে রাত্রিকে কষ্ট, এইবার নিজেকে কষ্ট দিয়ে হলেও রাত্রিকে শ্রাবণ সুখী রাখার আপ্রাণ চেষ্টা করবেই। আর কটা দিন পর বিয়ে। এইভাবে মেয়েটাকে অবহেলা করে কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না। ভালোবাসতে নাই পারুক, অ্যাটলিস্ট ভালো রাখতে তো পারবে। এই কথার মাঝেই শ্রাবণ নিজের সিদ্ধান্ত অটুট রাখে। যেভাবে হোক রাত্রিকে সে সুখী করবেই। 34 ইরা বারবার স্বামীর আইডিতে ঢু মারে। কিন্তু স্বামীকে কদিন ধরে অ্যাক্টিভ দেখায় না। দেখাবে কিভাবে, স্বামী তো হাসপাতালে। স্বামীর অমন চেহারাটা দেখে ইরা কষ্ট পেলেও সরাসরি কিছু বলার সাহস হয়নি। তাই তো চুপ থেকে সবটা দেখে গেল। ইরার এক্ষুনি ইচ্ছে করছে স্বামীর কাছে ছুটে গিয়ে স্বামীর কষ্টগুলোর সাক্ষী থাকতে। একসাথে স্বামীর কষ্টগুলো স্বীকার করতে। স্বামীকে সব বলে দিতে। এমনকি এটাও জানতে যে স্বামী কাউকে ভালোবাসত কিনা। ইরার ভেতরে অনেক প্রশ্ন। নিউজফিড ঘাটাঘাটি করতে করতে দেখে ইরার সেদিনের কমেন্টের রিপ্লে স্বামী দিয়েছে, তাও কিছুক্ষণ আগে। রিপ্লেটা এমন, এই যে হ্যালো, আপনাকে বলছি। আপনি কে আমি জানি না, চিনিও না। এইভাবে আর পার্সোনাল ব্যাপারে কেন ইন্টারফেয়ার করার চেষ্টা করছেন? আমি ব্লক করার আগে আপনি আমায় ব্লক করে দিন, নয়তো ভালো হবে না বলে দিলাম। ইরা রিপ্লেটা দেখে রীতিমতো শকট খায়। স্বামীর হুট করে অনলাইনে আসাটা ইরাকে চমকে দিল। ইরা সেটার রিপ্লে করল, আপনি এমন কেন? আমি কি এমন খারাপ কথা বললাম যে আপনি এইভাবে রাগ দেখাচ্ছেন? এইটা দেখে স্বামী আরও রেগে যায়। রিপ্লে করে বলল, দেখুন আমার পিছনে অনেকদিন ধরে আপনাকে দেখছি। আমার সব পোস্টে আপনি লাভ রিয়েক্ট দেন, এমনকি সবসময় কমেন্ট করে নিজেকে আমার সামনে তুলে ধরার চেষ্টা করেন, কেন করেন এমন? স্বামী চেক করে দেখে প্রায় 10 মিনিট হয়ে যায় এই কমেন্টের রিপ্লে আসে না। হঠাৎই ইনবক্সে ঢু মারে ইরা। স্বামী এমন একটা টেক্সট দেখে পুরোপুরি শকট হয়। এই মেয়ে এত কিছু জানে কিভাবে? ইরার মেসেজ, কি ভাবো নিজেকে হিরো হয়ে গেছো তাই না? হিরো সাজবে সাজো, তবে সেটা কেবল আমার জন্য।
একদম বাইরের মেয়েদের সামনে হিরো সাজার চেষ্টা করবে না। যদি কখনো এমন করতে দেখি তাহলে তোমার চোখের সামনে আমি সুইসাইড করব। বলে রাখলাম। আপনি কি পাগল? হ্যাঁ, আমি পাগল। তোমার জন্য পাগল। কেন বুঝো না তুমি? তুমি কি ভাবো তুমি অসুস্থ হয়ে আজ 3 দিন ধরে হাসপাতালে পড়ে আছো আমি সেটা জানি না? তাহলে তুমি ভুল ভাবছ, তুমি এটা ভালো করে জেনে রাখো। যেখানে তুমি থাকো ঠিক সেখানে আমিও থাকি। যেখানে তোমার শেষ পদচিহ্ন সেখান থেকে আমার পথ চলা শুরু। তোমার প্রতিটা কাজই আমি ফলো করি। এমনকি আমি এটাও বুঝতে পারছি তুমি কোনো ব্যাপার নিয়ে কষ্টে আছো যা তুমি কারো সাথে শেয়ার করতে পারছো না। তবে তুমি ভেবো না এই সত্যিটা জানতে আমার বেশি দিন লাগবে না। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? কোনো অধিকারে এইভাবে ধমকাচ্ছেন আমায়? কে আপনি? কোথায় থাকেন? চোরের মতো নিজেকে আড়াল করে রেখেছেন কেন? সাহস থাকলে সামনে এসে মুখোমুখি হন। এইভাবে আমাকে বিব্রত করার চেষ্টা করবেন না। ওকে, ওয়েট এন্ড সি বাই। ইরা রাগে অনলাইন থেকে বেরিয়ে আসে। রাতে ডিনার করে প্লেন করে রাখে, কাল যেভাবে হোক স্বামীর সাথে দেখা করতে হবে। স্বামীর জন্য মন কেমন করছে ইরার। ইরা বালিশে মাথা দিয়ে এসব একমনে ভেবে চলেছে। মেঘ ইরাকে ভাবনারত অবস্থায় দেখে জিজ্ঞেস করল, ইরা কি হয়েছে? কি ভাবছিস? একটা হেল্প করবি? কি হেল্প? কাল স্বামীকে দেখতে হাসপাতালে যাব। তো যাবি, সমস্যা কি? কাল আমার সাথে গেলে সব বুঝতে পারবি। তুই শুধু আমাকে হাসপাতালে থাকা অবস্থায় খানিকটা হেল্প করবি। তোর হেল্প না হলে স্বামীর সাথে দেখা করাও পসিবল না। ঠিক আছে, হেল্প করব। এইবার ঘুমাতো। ঘুমাচ্ছি। ইরা, মেঘ দুজনেই ঘুমিয়ে পড়ে। নওরিন বালিশে এপাশ ওপাশ করছে। ঘুম আসছে না চোখে। বারবার আদনানের বলা কথাগুলো চোখের সামনে ভাসছে। সত্যি কি আদনান আর নওরিনের সামনে আসবে না? নওরিনের কিছু কিছু বোকামির জন্য নওরিন এখন পস্তাচ্ছে। আদনানের নাম্বারে কল করতে গেলে নাম্বার বারবার ওয়েটিংয়ে দেখায়। নওরিন প্রথমে ভাবে হয়তো কারো সাথে কথা বলতে ব্যস্ত, কিন্তু বারবার একই কথা শোনার জন্য নওরিনের সন্দেহ হয়। আধা ঘন্টা পর আবারও চেকিং করে একই কথা শুনতে পেলে নওরিন বুঝে নেয় আদনান ওকে ব্ল্যাকলিস্টে ফেলে দিয়েছে। যার ফলস্বরূপ আদনানের নাম্বারে ডায়াল করবে ওয়েটিং দেখায়। হোয়াটসঅ্যাপ, ইমো, সব জায়গায় ব্লক। এইবার নওরিন একটু কষ্ট পায়। বুঝতে পারে আদনানের প্রত্যেকটা ইঙ্গিত, এমনকি এটাও বুঝে নেয় আদনানের তখনকার বলা কথাগুলো কতটা সত্যি ছিল। বুঝতে নওরিনের দেরি হয়ে গেল। বোকার মতো কিছু কাজ মানুষকে সবশেষে আফসোস উপহার দেয়। সময়ের কাজ সময়ের মধ্যে না সম্পন্ন করলে পরবর্তীতে আর কিছুই করার থাকে না। নওরিনের এই বোকামির ফল নওরিন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। ৩৫ সকালবেলা মেঘ-ইরা নাশতা করেই বেরিয়ে যায় হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে ঢুকে দেখে স্বামীর কেবিনে একজন নার্স আর স্বামীর মা। মেঘ-ইরা দুজনেই নার্সকে বাইরে ডেকে আনে। তারপর আলাদা কথা বলে নেয়। মেঘ নার্সের হাতে কিছু টাকাও গুজে দেয়। মেঘ স্বামীর কাছে আছে বলে স্বামীর মাকে বাসায় যাওয়ার কথা বলে। উনি মানতে চাননি। মেঘ ওখানে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসার কথা বলে। মেঘের কথায় ভরসা পেয়ে স্বামীর মা চলে যান।
স্বামীকে সাবধানে থাকতে বলে স্বামীর মা হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। মেঘ, ইরা দুজনই স্বামীর সাথে গল্প করছে। ইরা অবশ্য কিছুই বলছে না, চুপ করে ওদের কথা শুনে যাচ্ছে আর মাঝে মধ্যে হ্যাঁ এসব বলছে। মেঘ আর স্বামী গল্প করছে এমন সময় ইরা বলে উঠল, মেঘ আমি একটু নিচে যাব। কেন? আমার ফোনের রিচার্জ কার্ড আনতে হবে। আমারও তো আনতে হবে। কিন্তু মেঘ আমি তো কার্ড নিয়ে এদিকে আর আসব না। বাসায় চলে যাব। আমি তো যেতে পারবো না। স্বামীর পাশে থাকতে হবে। আন্টি আসলে আমি যাব। আচ্ছা তুই থাক আমি আসছি। ইরা সুযোগ খুঁজে বাইরে বেরিয়ে আসে। ২০ মিনিট পর ইরা নার্সের ড্রেসআপ নিয়ে কেবিনে ঢুকে মুখে মাস্ক লাগিয়ে নেয়, যেন স্বামী ইরাকে চিনতে না পারে। হাতের ট্রেতে পানি আর কিছু ঔষধ নিয়ে আসে, সাথে একটা ইনজেকশন। ট্রে রেখে ইরা স্বামীকে সোজা হয়ে বসতে বলে। ইরার গলার আওয়াজ যাতে চিনতে না পারে সেই জন্য কণ্ঠস্বর চেঞ্জ করে নেয়। স্বামী ইরাকে নার্স ভেবে জিজ্ঞেস করল, বসতে হবে কেন? বারে ইনজেকশন দিতে হবে না। কাল রাতে না দিলাম। রাতে তো রাতেরটা ছিল, এখন সকালের ইনজেকশন। নয়তো ঘায়ের জায়গায় সেফটিক হয়ে যাবে না। সরে যান, আমি ইনজেকশন দিব না। ইনজেকশন দিতে এত ভয় পেলে চলবে না। অবশ্য আপনি এমনিতেও ভীতু। আমি ভীতু আপনি জানেন কিভাবে? ওমা ইনজেকশন দেখে এত দূরে সরে আছে। এতে সহজেই বোঝা যায় আপনি যে ভীতু। ওহ! মেঘ ভেবেছিল ইরা এবার ধরা খেয়ে যাবে। ইরার চালাকি কথা শুনে মেঘ মনে মনে বলল, লজিক আছে। নয়তো এত সাহস নিয়ে কেউ এইভাবে আসে নাকি? ইরা স্বামীকে ইনজেকশনের জন্য রাজি করাতেই পারছে না। শেষে মেঘকে ইশারা দিতেই মেঘ স্বামীর হাতটা ধরে। স্বামীর সাথে গল্প জুড়ে দেয় মেঘ। সেই সুযোগে ইরা চট করে ইনজেকশন দিয়ে দেয়। ইনজেকশন দেওয়া শেষ হলে মেঘ ইরাকে বলল, সিস্টার। জি ম্যাম। আপনার ডিউটি এখানে কতক্ষণ? এই তো ম্যাম আধা ঘন্টা। আপনি কষ্ট করে স্বামীর পাশে একটু থাকুন না, আমার নিচে একটা দরকার আছে। আমি ২০ মিনিটে চলে আসব। শিওর ম্যাম। মেঘ স্বামীকে ২০ মিনিট অপেক্ষা করতে বলে নিচে যায়। ইরা স্বামীকে সবগুলো ঔষধ খাইয়ে দিয়ে জিজ্ঞেস করল, এখান থেকে যেতে ইচ্ছে করে না? করবে না কেন? এখানে থাকতে আমার অসহ্য লাগছে। কতদিন হয়ে গেছে বাইরের আবহাওয়া দেখিনি। বাইরে যাবেন? কি? বাইরে গেলে আপনার শরীরটা ভালো লাগবে, মনটাও ফুরফুরে হয়ে যাবে। অসুস্থ রোগীর মাঝে মধ্যে বাইরের হাওয়া বাতাসের প্রয়োজন আছে। কিন্তু মেঘ, সমস্যা নেই, উনি আসলেই আমরা একসাথে যাব। আপনার ডিউটি তো আধা ঘন্টা। একজন রোগীকে সুস্থ করতে প্রয়োজনে আরও ২ ঘন্টা এক্সট্রা সময় দিব। আচ্ছা এক্সট্রা সময় দিলে কি এক্সট্রা আয় হবে? শুধু কি লাভের আশায় মানুষ মানুষের সাহায্য করে? রাগ করলেন না, আপন মানুষদের কথায় রাগ করতে নেই। কি? হ্যাঁ, এই হাসপাতালে যারা আসে আমরা সবাই তাদেরকে আপন বলে গ্রহণ করে নেই। আমাদের কাজ দিয়ে সেবা দিয়ে আমরা তাদের সুস্থ করে তুলি। যাদেরকে সুস্থ করি তারাই আপন হয়ে যায়। এই হাসপাতালে যারা রোগী হয়ে আসে তাদের সুস্থ করে, সেবা যত্ন করে, সঠিকভাবে ভালো করে তোলার দায়িত্ব তো আমাদেরই।
আমার মতো প্রত্যেক নার্স এই দায়িত্বে নিয়োজিত। তাহলে তো যেতেই হচ্ছে। এক কাজ করি, আমি আপনার শরীরটা মুছে দেই। আপনি টি শার্টটা খুলুন। কি? হ্যাঁ, কোনো অসুবিধা? অবশ্যই অসুবিধা। আমি কোনো মেয়ে মানুষকে আমার শরীর দেখাতে পারবো না। আমি নজর দিচ্ছি না। বিশ্বাস রাখতে পারেন। সত্যি তো? আই সোয়ার। স্বামী নার্সের কথা বিশ্বাস করে নিজের টি শার্ট খোলার প্রস্তুতি নিল। ইরা একটা রুমাল চোখে বেঁধে নেয়, হাতের টাচে বাটির পানিতে ছোট একটা ফ্রেশ টাওয়াল ভেজায়। পানি শুকিয়ে ধীরে ধীরে স্বামীর হাত পা শরীর মুছে দিতে লাগে। ইরার প্রতিটা স্পর্শ কেন যেন স্বামীর চেনা চেনা লাগছে। ইরা আলতো হাতে স্পর্শ করছে যেন স্বামী ব্যথা না পায়। ইরা যেভাবেই স্পর্শ করে প্রতিবার স্বামীর শরীরে হাজারো অনুভূতি খেলা করে। এই হাত, এই স্পর্শ স্বামী যেন আরও আগে ছুঁয়ে দেখেছে। স্বামীর ভেতরে কেমন যেন একটা টান তৈরি হচ্ছে। যে টান, যে অনুভূতির নাম স্বামীর জানা নেই। স্বামী নার্সের দিকে তাকিয়ে বলল, কি নাম তোমার? কেন? নাম দিয়ে কি করবেন? বলতে অসুবিধা নেই, তবে জানানোর ইচ্ছা নেই। কেন? সবাইকে সব বললে নিজের পার্সোনাল বলতে তো কিছু থাকলো না। থাক, দরকার নেই। কেন জানি না মনে হলো আমি আপনাকে চিনি আর আপনি আমাকে। কি বলেন? আজই আমাদের প্রথম দেখা। সেটা তো আমিও ভাবছি। ছাড়েন তো, আরও কত কিছু মনে হয় হরদম। সব প্রশ্নের যেমন উত্তর থাকে না, সব জানারও কোনো মানে হয় না। কিছু কথা অজানাতেই সুখ খুঁজে বেশি। খুব তো গুছিয়ে কথা বলেন। আমি বরাবরই এমন। শরীর মুছা শেষ হলে স্বামী অন্য টি শার্ট পরার চেষ্টা করে। হাতে ব্যথা থাকায় ক্ষমতা হয় না টি শার্টটা গায়ে জোড়াবার। স্বামীর নীরবতায় ইরা বুঝে নেয় স্বামী টি শার্ট পরতে অসুবিধায় পড়েছে। চোখে বাঁধন রেখেই যত্ন সহকারে স্বামীকে টি শার্টটা পরিয়ে দেয়। ইরার কাজ দেখে স্বামী বেশ অবাকই হয়। কোনো নার্সই এত সেবা করেনি তার। এই কয়েক মিনিটে এই মেয়েটা যত সেবা করছে। কাজ শেষ হলে ইরা স্বামীর সাথে আরও কিছু সময় গল্পসল্প করে স্বামীকে ভুলিয়ে রাখে। মেঘ এসে দেখে ইরা আর স্বামী বেশ ছুটিয়ে গল্প করছে। মেঘ আসতেই ইরা মেঘকে বলে স্বামীকে বাইরে নিয়ে যেতে চায়। মেঘ সব বুঝে আর আপত্তি জানায়নি। ইরা ধীরে ধীরে স্বামীকে বেড থেকে নিচে নামালো। পায়ে জুতো পরিয়ে দিল। মেঘ স্বামীকে ধরতে গেলে ইরা বাধা দিয়ে বলল, ম্যাম, এটা আমার কাজ, আমাকেই করতে দিন। মেঘ হাত ইশারায় ইরাকে বাওভা জানায়। ইরা স্বামীর এক হাত টাইট করে ধরে আর অন্য হাতে ভর রাখার জন্য একটা স্টিক দিয়ে দেয়। স্বামী স্টিকে যতটা না ভর ফেলে তার থেকে বেশি ভর ইরার গায়ে ফেলে। ইরা স্বামীকে আস্তে ধীরে হাঁটতে থাকে। হাসপাতালের পিছনে একটা সুন্দর পরিবেশ আছে, যেখানে রোগীদের সুস্থ করার জন্য মাঝে মাঝে কিছু টেকনিক ব্যবহার করেন ডক্টর আর নার্সগণ। এই অংশটা হাসপাতালের ভেতরেই পড়ে। হাঁটতে হাঁটতে তিনজনে একটা ব্রেঞ্চে বসে। মেঘ ওদের সুযোগ দিয়ে আলাদা সরে যায়। 36 নওরিনকে ফোন দিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে মেঘ। ইরা স্বামীকে সোজা করে বসিয়ে স্বামীর হাতে বাদামের টোঙ্গাটা দিয়ে জিজ্ঞেস করল, এখন কেমন লাগছে? চার দেয়ালের মাঝে দমটা আটকে আসছিল। থ্যাংক ইউ, এমন সুন্দর একটা পরিবেশে এনে আল্লাহর আরেক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেওয়ার জন্য। ওয়েলকাম।
আচ্ছা, আপনার ঘুরতে কেমন লাগে? ঘুরতে তো ভীষণ ভালো লাগে। তবে জায়গাটা হবে সবুজের সমারোহ। উঁচু নিচু পাহাড়, সাথে পাখিদের মিষ্টি সুর। প্রকৃতির আসল রূপ, যেখানে ঝর্ণার পানি ছুটে চলে অবিরাম গতিতে। বাধাহীন এক চঞ্চল সুরে মেতে উঠে পানির প্রতিটা ঢেউ। মাঝে মধ্যে বৃষ্টির ছলাৎ ছলাৎ শব্দ, দূর থেকে ভেসে আসা রাখালের বাঁশির সুর, সাগরের গর্জন আর বিশাল নীল আকাশ, সেসব হলে মনের আনন্দে ঘুরে বেড়ানো যায়। এমন জায়গায় যদি সাথে সুন্দরী রমণী থাকে তাহলে। ম্যাডাম, এসব ধান্ধাবাজিতে আমি নেই। বাহ, ভালো তো। আচ্ছা, মানুষ এত সুন্দর পৃথিবীতে এসেছে, সুন্দর করে বাঁচতে পারছে। বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিনোদন সবই তো পাচ্ছে। সাথে ফ্রিতে পাচ্ছে সারা জীবন কাটানোর জন্য একজন জীবন সাথী। তবুও কেন মানুষ ভাবে সে খুব কষ্টে আছে? আপনি খুব গুছিয়ে কথা বলেন। তবে একটা কথা বলি, সব পাওয়াতেই যদি মানুষ নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মনে করত, তাহলে খোদার দরবারে হাত উঠিয়ে পুনরায় কিছু চাইত না। আল্লাহ যা দিয়েছেন তাই কি যথেষ্ট নয়? যারা না চাইতেও কিছু পায়, তাদের জীবনে পাওয়ার খাতাটা কখনো শেষ হয় না। আর যারা বারবার চাওয়ার পরেও সে জিনিস পায় না, তখন সে ভাবে সে তা পাওয়ার যোগ্যতা রাখে না। লজিক আছে। তারপরেও কেন মানুষ এত কিছু পাওয়ার পরে অসুখী আছে? কেন সে ভাবে না, আমার যা আছে তাতেই আমি খুশি? কেন এটা ভাবে, অন্যজন যা পেল আমি কেন তা পেলাম না? জীবনে কখনো চাওয়া পাওয়ার ক্ষেত্রে আফসোস রাখতে নেই। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলে সে যা অর্জন করবে সেটাই তো বেস্ট। তার ঊর্ধ্বে আর কি বা দামি থাকতে পারে? সবাই যদি আপনার মতো ভাবত, তাহলে মানুষ কোনো কিছুতে এত লোভ করত না। মানুষ জাত খুব খারাপ, কেননা তারা কখন অর্জন করা জিনিস দিয়ে খুশি থাকতে পারে না। তারা কিছু পেলে মনে করে এটা কম হয়ে গেছে, আমার আরও বেটার কিছু চাই। ভালোবাসার ক্ষেত্রেও কি তাই? মানে, কৌতূহল জাগল তাই। কেউ যখন কাউকে খুব ভালোবাসে তখন সে তার মর্যাদা দিতে জানে না, যখন সে হারিয়ে যায় তখন সে বুঝে যে সে তার জীবনে কতটা মূল্যবান ছিল। আপনি এর মাঝে কি হারিয়েছেন? পার্সোনাল প্রশ্ন কেন করছেন? যদি মনে কোনো চাপা কষ্ট থাকে তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। কেননা এটা আপনাকে সুস্থ করতে অনেক কাজে দিবে। আমি একজন নার্স। নার্স হিসেবে আমার কর্তব্য আমার রোগীকে সুস্থ করে তোলা। যে রোগীকে সুস্থ করার দায়িত্ব নেয় সে জানে তার রোগী কিভাবে সুস্থ হবে। শুধু তাই নয়, একজন নার্স খুব ভালো বন্ধুও হয়। যদি একজন রোগী তার যন্ত্রণার কথা তাকে শেয়ার করতে পারে, তাহলে একজন নার্সের কাছে খুব সহজ হয় কিভাবে সে তার রোগীকে সুস্থ করে তুলবে। এমনকি তার কখন কি প্রয়োজন সবটাই বুঝতে পারবে। আপনি পারবেন সব ঠিক করে দিতে। নার্স হিসেবে আমি আমার সবরকম চেষ্টা করব। তবে আপনার মধ্যে সুস্থ হওয়ার পুরো কনফিডেন্ট থাকতে হবে। মনে জোর রাখতে হবে, আর শরীরের সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে হবে, যাতে আপনি, আমি উভয়ই আমাদের কাজে সফল হই। চেষ্টা করব। তাহলে এইবার রিল্যাক্স হন, আর সব কষ্ট ধুয়ে মুছে দূরে সরিয়ে দিন। নিজেকে হালকা করুন। দেখবেন সব ঠিক হয়ে গেছে। ওকে, আই উইল ট্রাই। ইয়েস। মনে মনে ইরা স্বামীকে নিজের সাধ্যমতো জোর দিতে থাকে।
সামি দীর্ঘশ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে নেয়। চোখ বন্ধ করে কল্পনায় হারিয়ে যায় সামি। চোখ বন্ধ করতেই সব ভেসে উঠে সামির চোখের সামনে। সামি বলতে লাগল, আমি সাধারণত একজন চিত্রশিল্পী, যে নিজের হাতের ছোঁয়াতে মানুষের মনে একটু ভালোবাসা জাগানোর চেষ্টা করি। চেষ্টা করি মানুষের মাঝে আমার সামান্য প্রতিভাটাকে তুলে সাহসের সাথে জিততে। জিত আমার প্রধান লক্ষ্য না হলেও আমার মাধ্যমে কাউকে সুখী রাখা, কাউকে ভালো রাখা আমার দায়িত্ব। কাউকে কষ্ট দিয়ে তার মনে নিজের প্রতি ঘৃণা তৈরি করা আমার বিন্দুমাত্র উদ্দেশ্য নয়। আমি চাই না কেউ আমার দ্বারা কষ্টের শিকার হোক। সেজন্য সর্বদা নিজের কষ্টকে আড়াল করে তার মুখের হাসি দেখার চেষ্টা করব আমি। প্রয়োজনে তার বেঁচে থাকার প্রধান মাধ্যম হব আমি, যাতে সে গর্বের সাথে মাথা উঁচু করে বলতে পারে, তুমি আমার স্বপ্ন, তুমি আমার সাধনা। হ্যাঁ, প্রথম দেখায় কেউ আমার মন কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু ভালোবাসার মতো সাধ্য হয়নি। কাউকে একতরফা মন দেওয়ার আগে তার সম্পর্কে সবটা জেনে নেওয়া উচিত। কিন্তু আমি জানার চেষ্টা করিনি। তবে এখন বেশ বুঝেছি সবকিছু সবার জন্য নয়। জীবনে পাওয়া না পাওয়ার হাহাকার থাকতেই পারে, তাই বলে সর্বদা নিজের চাওয়া পাওয়াকেই প্রায়োরিটি দিব এমন বোকা আমি নই। আগে চাইতাম আমি যেন কাউকে ভালোবাসতে পারি, কিন্তু এখন চাই কেউ আমাকে ভালোবাসুক, যাতে তার ভালোবাসায় ভরসার হাত রেখে অতল সাগরের তলায় ডুব দিতেও মনে কোনো সংকোচ থাকবে না। থাকবে শুধু বিশ্বাস। হ্যাঁ, সে আছে তোমার, শুধুই তোমার। ইরা মুগ্ধ হয়ে সামির কথাগুলো শুনছিল। সামির কথাগুলো যেন ইরার মনের ভেতরে গিয়ে গেঁথে গেল। ইরা অজান্তেই হেসে ফেলে। ইরার হাসি দেখে সামিও মুচকি হাসল। সামি ইরাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার বলুন তো, আপনি এইভাবে হাসছেন কেন? আমার কেন জানি না মনে হচ্ছে আপনি একজন নামকরা দার্শনিক হলে ভালো করতেন। এত নিখুঁত কারো গভীরের চিন্তা আমার জানা ছিল না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, অবশ্যই। আপনার মাস্কটা কি খোলা যায়? কার সাথে নিজের মনের কথা শেয়ার করলাম তাতে কি একবার দেখতে পারবো না? আসলে সেটা নয়। চারিদিকে এত ধুলোবালি যে এসবে আমার খুব প্রবলেম হয়, এই জন্য বাইরে বের হলেই মুখে মাস্ক ইউজ করি। ওহ, আপনার কি অ্যালার্জির সমস্যা আছে? শ্বাসকষ্ট বেড়ে যায়, এই জন্য বাইরে খুব একটা বের হই না। শুধু ডিউটির খাতিরে হাসপাতালে আসি। ওহ, তাহলে থাক, আপনার অসুবিধা হোক আমি তা চাই না। থ্যাংক ইউ। দুজনে জমিয়ে গল্প করে। সামির মনটা এখন একটু হালকা লাগছে। ভেতরে আকুতিটাকে বাইরে প্রকাশ করাটা খুব দরকার ছিল। এক জায়গায় থাকতে থাকতে কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার তৈরি হয়েছিল। যখন নিজের একান্ত কষ্ট কিংবা ইচ্ছা কেবল নিজের মাঝেই চাপা থাকে, তখন একটা সময় সেটা বিলুপ্ত হওয়ার চান্সই বেশি থাকে। কারো সাথে সেই বিষয় নিয়ে খানিকটা শেয়ার করলে মনে একটু তৃপ্তি পাওয়া যায়, যার ফলে মনটাও ফুরফুরে হয়ে যায়। ইরা আর সামি দুজনেই গল্প করছে। এটা ওটা অনেক কথা শেয়ার করছে। 37 মেঘ হীরাকে সুযোগ দিয়ে খানিকটা দূরেই একা একা এমন সুন্দর মনমাতানো পরিবেশ উপভোগ করতে ব্যস্ত হয়। নওরিনকে একটু আগেই এই ব্যাপারে সব জানিয়েছে মেঘ। হেঁটে হেঁটে চারিপাশটা যখন মনোযোগ দিয়ে দেখছিল, তখনই অচেনা নাম্বার থেকে ফোন আসে মেঘের ফোনে। মেঘ অচেনা নাম্বার দেখে একটু সময় কি যেন ভাবে, তারপর আবার ফোন কানে তুলে।
আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? আজব, কে আপনি? কথা বলছেন না কেন? আমি তোমার অতীত। আমার অতীত? আজব তো, কে আপনি? কেন ফোন করেছেন আমাকে? ভুলে গেছো আমাকে? কে আপনি? আমি আপনাকে চিনি না। সত্যি কি চেনো না? নাকি চিনেও না চেনার অভিনয় করছো? দেখুন, ফাজলামি করবেন না। আপনি কে আমি সত্যি চিনতে পারছি না। একটু অতীতে ব্যাক করতে পারবে? কোনো অতীতে? 2014 সালের স্কুল জীবনের শেষ বছরে। 2014? হ্যাঁ, 2014। মনে পড়েছে। মেঘ থমকে যায় হঠাৎ করে আসা মানুষটার কথায়। এত বছর পর কেন ফিরে এসেছে? মেঘ ভাবনাতে হারিয়ে যায়। ওপারের কণ্ঠস্বর শুনে মেঘ বাস্তবে ফিরে। হ্যাঁ, পড়েছে। আর তোমার মতো জঘন্য মানুষটাকে মনে পড়াটাই স্বাভাবিক। কি জানো তো, আমি না এত মন ভুলা নই যে এমন একজনকে মন থেকে মুছে ফেলব। মি আবির চৌধুরী। ওয়াও, শুনে খুব খুশি হলাম। এত ডান্স দেওয়ার মতো কিছু হয়নি। যদি সেদিনের কথা মনে থাকে তাহলে কেন বেহায়ার মতো আমাকে ফোন করেছ তুমি? আর তুমি তো ঘাবড়ে যেও না। আমি আর হাজতে নেই। আমাকে আটকে রাখবে এমন কোনো আইন এই দেশে তৈরি হয়নি। তাই নাকি? একবার শাস্তি পেয়েও স্বাদ মিটেনি তোমার? সমস্যা না, এই মেঘের হাতে এখনো সত্য লুকানো আছে। প্রয়োজনে আমি আবারও আইনের আশ্রয় নিব। লাভ নেই মেঘ, লাভ নেই। তুমি যতবার আমাকে জেলে ঢুকাবে, আমি ততবারই আইনের হাত থেকে পালিয়ে আসব। তার মানে এবারও তুমি জেল থেকে পালিয়েছ? বললাম তো আমাকে আটকে রাখার মতো আইন এই দেশে নেই। তাহলে আবারও প্রস্তুত হও জেলে যাওয়ার জন্য। হুমকি দিচ্ছ? ধরে নাও সেটাই। তাহলে ধরো, কিভাবে ধরবে? আমি তোমার হাতের নাগালেই তো থাকি। অপেক্ষা করো, তোমাকে আমি আবারও জেলে ঢুকিয়েই ছাড়ব। মেঘ রাগে ফোন কেটে দেয়। কি করবে ভেবে পায় না। এতগুলো বছর পর শয়তানটা আবার ফিরবে এটা মেঘের জানাও ছিল না। মেঘও ছেড়ে দেওয়ার পাত্রী না। মেঘ ভালো করেই জানে যত গর্জে তত বর্ষে না। আর এই ছেলেটার দৌড় মেঘের ভালো করেই জানা আছে। মেঘ ইরাকে দূর থেকে ইশারার বুঝায় বাসায় যেতে হবে। ইরা স্বামীকে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। হাসপাতালে স্বামীকে পৌঁছে দিয়ে ইরা কেবিনের বাইরে বেরিয়ে আসে। মেঘ স্বামীর পাশে বসে অনেকটা সময়। মেঘ স্বামীকে বলল, এখন কেমন লাগছে স্বামী? অনেকটা বেটার ফিল করছি। আচ্ছা, আমি বাসায় যাব কবে? আমার বিয়ের আগের দিন তোমাকে এখান থেকে নিয়ে যাব। সোজা আমাদের বাসায় যাবে। বিয়ে কি ঠিক হয়েছে? হ্যাঁ, আর 4-5 দিন পর। কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। স্বামী, এবার আমাকে যেতে হবে। আমি আন্টিকে ফোন করে দিয়েছি। উনি এক্ষুনি হয়তো চলে আসবেন। ঠিক আছে, যাও। 38। মেঘ কেবিনের বাইরে বেরিয়ে নিচে এসে ইরার কাছে যায়। নিচে নামতেই স্বামীর মায়ের সাথে দেখা হয়। ওখানে সব বুঝিয়ে দুজনে বাড়ির পথে রওনা দেয়। গাড়িতে মেঘের চিন্তিত মুখটা ইরাকে ভীষণ ভাবালো। ইরা মেঘের চিন্তার কারণ বুঝে উঠতে পারল না। গাড়িতে কিছু জিজ্ঞেস না করাই ভালো, তাই চুপ থেকে যায়।
বাসায় ঢুকতেই মেঘ শকট খায়। বাসা শ্রাবণ বাবা মায়ের সাথে কথা বলছে দেখে মেঘ সোজা উপরে চলে যায়। ইরা দৌড়ে গিয়ে শ্রাবণের পাশে বসে শ্রাবণকে কথায় ঝুড়ি দিয়ে পাগল করে দিচ্ছে। মেঘ উপর থেকে নিচে নামছে না দেখে শ্রাবণ বাবা মাকে বলে মেঘের রুমে যাওয়ার পারমিশন নেয়। ওনারা অনুমতি দিলে শ্রাবণ মেঘের রুমের দিকে এগিয়ে যায়। দরজার ঠোকা দিতেই মেঘ বিমর্ষ চেহারা নিয়ে দরজা খুলে। মেঘের মুখে কেমন যেন আজ চিন্তার রেখা ফুটে উঠেছে। মেঘ চিরুনি দিয়ে চুল আছড়াতে আছড়াতে শ্রাবণকে ভেতরে ঢুকতে বলে। মেঘের মুখটা দেখে খুব শুকনো লাগছে। শ্রাবণ আসলে অন্যদিন মেঘের মুখে প্রাণখোলা হাসি থাকে আর আজ শুধু চিন্তার দাগ চেহারায়। শ্রাবণ ভেতরে না ঢুকেই বাইরে দাঁড়িয়ে থাকে। দরজাটা সামান্য ফাঁক, তাই শ্রাবণ মেঘের রুমের ভেতরটা চেক করতে পারেনি। ভালোভাবে কখনো মেঘের রুমে প্রবেশ করা হয়নি। শ্রাবণ হুটহাট রুমে ঢুকলেই সমস্যা, কারণ মেঘের সারা রুম শুধু ক্যানভাস দিয়ে সাজানো। ঢুকলেই শ্রাবণ হয়তো বুঝতে পেরে যাবে। শ্রাবণকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মেঘ বলল, ভেতরে আসবে না। না, যেদিন পুরোপুরি পাবে অধিকার পাব সেদিনই এই ঘরে ঢুকব। তুমি না চাইলে জোর করব না। যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা কি আজ একটু কেনাকাটা করতে পারি? মেঘ ভাবনাতে বিভোর থাকায় শ্রাবণের কথা পুরোপুরি শুনতে পায়নি। শ্রাবণ মেঘের দুকাঁধে আলতো করে ধাক্কা দিয়ে বলল, রাত্রি কি ভাবছ? যাবে না আমার সাথে? হ্যাঁ যাব। তাহলে এসো। তুমি একটু অপেক্ষা করো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি। ওকে। শ্রাবণ নিচে নেমে ইরার পাশে বসে। ইরাকে মেঘের মন খারাপের কথা বললে ইরা কিছু জানে না জবাব দিল। শ্রাবণ ইরাকে রেডি হয়ে আসতে বলে কিছু সময় বসে মেঘের বাবা মায়ের সাথে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ল। আধা ঘন্টা পর মেঘ ইরা দুজনেই রেডি হয়ে নিচে আসে। শ্রাবণ দুজনকে নিয়েই বেরিয়ে পড়ে। মেঘ শ্রাবণের পাশের সিটে বসে আর ইরা পিছনে। ইরা পিছনে বসেও শ্রাবণকে জ্বালাচ্ছে। মেঘ বারবার ধমক দিয়ে ইরাকে চুপ করিয়ে রাখছে। যতই মেঘ ওদের সামনে বসে ফাজলামি করুক না কেন, ভেতরে একটা টেনশন মেঘকে এমনভাবে চেপে ধরেছে যে মেঘ চাইলেও পারছে না সেটা সরাতে। আগে সবসময় শ্রাবণের ভালোবাসা পাওয়ার জন্য চটপট করত, আর আজ কেবল শ্রাবণকে হারানোর ভয়ের সাথে শ্রাবণকে ঠকানোর চিন্তা বেশি আসছে। এমনিতেও মেঘ একটা মিথ্যে বলেছে শ্রাবণকে, আর এখন যদি আবির কোনোভাবে শ্রাবণকে খুঁজে পায় তাহলে তো মেঘের বড় ক্ষতি হতে বেশি সময় লাগবে না। এসব নিয়ে ভাবতে ভাবতেই মেঘ কেমন যেন আনমনা হয়ে যায়। গাড়ি থেকে শ্রাবণ নেমে ইরাকে শপিং মলের ভেতরে যেতে বলে মেঘের দিকে হাত বাড়িয়ে দেয়। মেঘ এখনও অন্যমনস্ক। শ্রাবণ যে মেঘকে হাত বাড়িয়ে সঙ্গে যেতে বলছে মেঘ সেটা কানেই তুলছে না। মেঘের ভাবনার মাঝে এখন শুধু শ্রাবণকে নিয়ে চিন্তা। মেঘের মনমরা ভাব, টেনশন ভর্তি চেহারা দেখে শ্রাবণ হাতটা মেঘের কাঁধে রাখে। মেঘ ঘাড় ফিরিয়ে শ্রাবণের দিকে তাকায়। শ্রাবণ তখন বলল, কি হয়েছে তোমার? মন খারাপ থাকলে আজকে ফিরে যাই, অন্যদিন শপিং করে নিব। না শ্রাবণ, আমি ঠিক আছি। তুমি ঠিক আছো সেটা আমি জানি, কিন্তু কিছু একটা নিয়ে তুমি যে খুব বেশি চিন্তা করছো সেটাও আমি ঠিক বুঝতে পেরেছি। কি হয়েছে আমাকে বলো, শেয়ার করো আমার সাথে। একটা কথা বলবো। বলো না, কি বলবে?
কখনো যদি কোনো কারণে আমাদের মাঝে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় তখন কি তুমি আমায় ছেড়ে দিবে? আমাদের এখনো বিয়ে হয়নি আর তুমি ছেড়ে দেওয়ার প্রশ্ন তুলছ। কি হয়েছে রাত্রি? হুটহাট এমন প্রশ্ন কেন করছো তুমি? কেন জানি না, জানতে খুব ইচ্ছে করল। যদি কখনো আনিকা ফিরে আসে। আনিকা আসবে না রাত্রি। যদি আসে তখন? একটা মানুষ যখন নিজের স্বার্থ আর সুখের খুঁজে নিজের সবচাইতে দামি সম্পদটাকে বিসর্জন দিয়ে দেয়, তখন সেই সম্পদটা একটু হলেও তার রক্ষাকারীর স্পর্শ চায়, মায়া থেকে যায় তার উপর, সেজন্য তাকে প্রতি পদে পদে মনে পড়ে। কিন্তু যখন সেই সম্পদটা ধীরে ধীরে অন্য কারো মালিকানাধীন হয়ে যায় তখন ফেলে যাওয়া রক্ষাকারীর কোনো দায়িত্ব থাকে না তার সম্পদের প্রতি। যদি কখনো সে তার দায়িত্বের টানে ফিরে আসে তাহলে বুঝবে সে দায়িত্বের অজুহাতে সেই সম্পদটা ধ্বংস করার জন্য এসেছে। ফেলে যাওয়া সম্পদের উপর কোনো দায়িত্ব, মায়া, মোহ তার থাকে না। যদি কিছু অন্তত থাকত তাহলে এইভাবে অন্যের ভরসায় ছেড়ে যেত না আমাকে। আনিকাকে খুব ভালোবাসো তুমি। এখনো ভালোবাসি কি না জানি না, তবে ভুলার চেষ্টা করছি। মনের উপর জোর করো না শ্রাবণ, খুব কষ্ট হবে। যে আমাকে ছেড়ে যেতে দুবার ভাবল না তার জন্য মিছেমিছি চোখের জল ফেলাটা বোকামি। প্লিজ এসব আর বলো না। দুদিন পর আমি আনিকাকে সারা জীবনের জন্য পর করতে যাচ্ছি। এইভাবে ওকে মনে করিয়ে সেখানে তোমার জন্য অবহেলার দেয়াল তৈরি করো না রাত্রি। নয়তো দিনকে দিন এই আমি শুধু আনিকার জন্য তোমায় অবহেলা করব। মেঘ কিছু বলতে যাবে তখনই ইরা এসে শ্রাবণকে ডেকে বলল, ভাইয়া তাড়াতাড়ি এসো। আসছি, তুমি ভেতরে যাও। শ্রাবণ ইরাকে ভেতরে যেতে বলে নিজের হাত বাড়িয়ে দেয় মেঘের দিকে। তারপর মেঘকে বলল, এসো। মেঘ শ্রাবণের হাতে হাত রেখে গাড়ি থেকে নামল। দুজনে একসাথেই শপিং মলে প্রবেশ করল। মেঘ শ্রাবণের মাঝে কেবল অন্যরকম একটা ভালো লাগা দেখতে পেয়েছিল। শ্রাবণ চোখে মুখে কেবল এখন মেঘকে আপন করে পাবার চিন্তা। মরীচিকার শত আহাজারি পিছনে ফেলে নতুন অঙ্গীকার নিয়ে একসাথে বাঁচার আগ্রহ, ইচ্ছা। যে চোখে কেবল এখন মেঘই একমাত্র ভরসা, মেঘই একমাত্র আশ্রয়। ভেতরে ঢুকে ইরা একপাশের কালেকশনগুলো পছন্দ করছে আর শ্রাবণ মেঘ অন্য পাশে। অনেক কেনাকাটা করল তিনজনে মিলে। কেনাকাটা শেষে বাড়ি ফিরতে ফিরতে ওদের সন্ধে হয়ে যায়। ইরা আর মেঘকে বাসায় নামিয়ে দিয়ে শ্রাবণ নিজের বাসায় চলে যায়। ৩৯। মেঘ ইরা শ্রাবণকে বিদায় দিয়ে শপিং ব্যাগগুলো নিয়ে ভেতরে আসে। বিছানায় উপর রেখেই মেঘ বেহুশ হয়ে বিছানায় লুটিয়ে পড়ে। মেঘের এই অবস্থা দেখে ইরা হকচকিয়ে উঠে। চলবে।